ঋণখেলাপি হওয়া সত্ত্বেও তা গোপন করে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ৩ প্রার্থীকে অংশ নেয়ার সুযোগ করে দেয় বেসরকারি খাতের সাউথ ইস্ট ব্যাংক। তারা হলেন সাবের হোসেন চৌধুরী, মোর্শেদ আলম ও মুমিনুর রশিদ কিরণ। গত বছরের ৭ জানুয়ারি একতরফা নির্বাচনে তারা সবাই এমপি হন। আরেক আওয়ামী লীগ নেতা বেঙ্গল ব্যাংকের পরিচালক প্রকৌশলী আবু নোমান হাওলাদারকে খেলাপি ঋণের তথ্য গোপন রাখায় তিনিও এখন পরিচালক পদে আছেন। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আজকের সংবাদ পর্যালোচনায় আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের বিশেষ প্রতিনিধি ওবায়দুল্লাহ রনি। তার কাছ থেকে বিস্তারিত জানব। সঙ্গে আছি শাহাদাত তনিম। ওবায়দুল্লাহ রনি, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও ৩ জন এমপি হয়েছেন, অংশগ্রহণ করে এমপি হয়েছেন, এই বিষয়টি কিভাবে সম্ভব হলো? জি ধন্যবাদ। আপনি নিশ্চয়ই আজকে আমাদের রিপোর্টে আসলে এসেছে, সেটি হলো যে ৩ জন সংসদ সদস্য ওনারা যখন সাধারণভাবে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972 অনুযায়ী কোনো ঋণখেলাপি ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারেন না। আর তবে লাস্ট ইলেকশনে ওনারা ৩ জন হলো সাউথ ইস্ট ব্যাংকের ঋণখেলাপি ছিলেন, এরপরেও অংশ নিয়েছেন। এটি আসলে বাংলাদেশ ব্যাংকের একটা রিপোর্টের ভিত্তিতে আমাদের রিপোর্টটি করা হয়েছে। সেখানে দেখা গেছে যে ওনারা লাস্ট যে 2023-এর ডিসেম্বরে ডিসেম্বর ভিত্তিক যে প্রতিবেদন, সেখানে ওনারা আসলে ঋণখেলাপি ছিলেন। কিন্তু নিশ্চয়ই জানেন যে ঋণখেলাপি যে আসলে আছেন কি না এটি কিন্তু ব্যাংকগুলো এই রিপোর্টটা করে থাকে। তো ব্যাংক এক্ষেত্রে রিপোর্ট করেনি, সিআইবিতে রিপোর্ট করেনি, যে কারণে বাংলাদেশ ব্যাংক এই বিষয়টা তুলে ধরেছে রিপোর্টে। এবং যারা এই রিপোর্টটার সঙ্গে সংশ্লিষ্ট ছিল, যেসব শাখা কর্মকর্তা কিংবা প্রধান কার্যালয়ের কর্মকর্তা, ওনাদের বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থারও একটা সুপারিশ সেন্ট্রাল ব্যাংক করেছে। এটির কারণ হলো যে ইলেকশনের আগে বাংলাদেশ ব্যাংক নির্বাচন কমিশন কিন্তু বাংলাদেশ ব্যাংকের সিআইবির ডেটাবেস থেকে তথ্য নিয়ে থাকে। সিআইবিটা হলো সকল ব্যাংকের ঋণের তথ্য ভাণ্ডার আর কি। তো সেখানে কেউ কার কি ঋণের স্ট্যাটাস সেটি বোঝা যায়। তো ধরুন ব্যাংক যদি রিপোর্ট না করে যে হ্যাঁ ও এত মাস ধরে খেলাপি, তাহলে কিন্তু বাংলাদেশ ব্যাংক সাধারণত ক্লিন রিপোর্টই দিয়ে থাকে, অর্থাৎ সিআইবি ক্লিন রিপোর্টই দিবে। সিআইবি রিপোর্টটা ক্লিন দিয়ে থাকে। সো এক্ষেত্রেও সেটি ঘটেছে। আরেকটি বিষয় জানতে যে নির্বাচন কমিশন একজন প্রার্থীর এই রিপোর্টগুলি যখন দেখেন, যাচাই বাছাই করে তারপরেই তো তাকে প্রার্থিতা দেওয়া হয়। নিশ্চয়ই সেটি কি যাচাই বাছাই করতে কোনো ঘাটতি ছিল কিনা নির্বাচন কমিশনের? এটি আসলে যেটি আমি বললাম যে ব্যাংক যদি প্রপার রিপোর্ট না করে তাহলে কিন্তু নির্বাচন কমিশনেরও কিছু করার থাকে না, সেন্ট্রাল ব্যাংকেরও কিছু করার থাকে না। তবে হ্যাঁ, এখানে একটি বিষয় আমরা জানি, 2023-এর মানে নির্বাচনের ঠিক 3 মাস আগে 2023-এর অক্টোবরে বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলারের মাধ্যমে এই যে সিআইবি ডাটাবেস আপডেট করার বিষয়টা ব্যাংকের উপর ছেড়ে দিয়েছিল। ওই সময় এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছিল, কারণ এতদিন একটা প্রক্রিয়া মেনে এই সিআইবি রিপোর্টটা করতে হতো। ধরুন কেউ ঋণ খেলাপি হয়ে গেছে, তাহলে তার কিন্তু চাইলেই ব্যাংক আপডেট করে দিতে পারতো না। একটা প্রক্রিয়া মেনে তাকে হয় রিশিডিউল করতে হবে অথবা আদালত থেকে নির্দেশনা নিয়ে এরপরে বলতে হতো যে সে ঋণ খেলাপি না। কিন্তু দেখা গেছে যে লাস্ট ইলেকশনে যেটি ঘটেছে, ব্যাংকের শাখার উপরে শাখাকেই ক্ষমতা দেওয়া হয়েছে যে কোনো তথ্য সে আপডেট করতে পারবে। আগে যেমন শাখা থেকে প্রধান কার্যালয়ে আসতো, প্রধান কার্যালয়ে এটা সেন্ট্রাল ব্যাংকের একটা নির্দিষ্ট ডেস্কে পাঠাতো, ওই ডেস্ক থেকে এরপরে যাচাই বাছাই করে এরপর তথ্যটা আপডেট করা হতো। কিন্তু লাস্ট ইলেকশনে এই বিষয়টা কেন জানি না, তো ওটা ব্যাংকের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। ব্যাংক কি কারসাজি করলো এখানে? সো এটাই আসলে ব্যাংকেরই কারসাজি। বাংলাদেশ ব্যাংকের এই 3 জনের ক্ষেত্রে আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারি বাংলাদেশ ব্যাংক যেটি বলেছে সে প্রপার রিপোর্ট করেনি। যেটি করার কথা ছিল যে হ্যাঁ সে খেলাপি হলে খেলাপি হবে অথবা রিশিডিউল করলে রিশিডিউল করবে, কিন্তু রিশিডিউলও করে নাই, আবার তাকে খেলাপি হিসাবেও দেখানো হয় না। এটাই আসলে তার কারসাজি। আর এটি আগে কিন্তু চাইলে করতে পারতো না, কারণ আগে কিছু প্রপার ডকুমেন্টেশন সাবমিট করতে হতো সেন্ট্রাল ব্যাংকের কাছে যে হ্যাঁ তার স্ট্যাটাস চেঞ্জ হয়েছে। তো যেহেতু লাস্ট ইলেকশনে এই বিষয়টা শিথিল করা হয়েছিল, সো একটা ব্রাঞ্চ থেকে চাইলেই বসে ব্রাঞ্চ কিন্তু এটা আপডেট করে দিতে পারছে। এইখানেই আসলে তার ধরুন আমার হাতে একটা বড় পাওয়ার দিয়ে দেওয়া হলো, তো আমার যদি কোনো ধরুন আর নেক্সট টায়ারে আমি ধরে না খাই বা আমি যদি সেটা নিয়ে আমার কোনো জবাবদিহিতা না থাকে, তাহলে তো আমি চাইলেই যা কিছু করতে পারি।
সো এইখানে হয়তো সেরকম কিছু ঘটবে। ব্যাংকের কোনো স্বার্থ ছিল কিনা এবং রাজনৈতিক কোনো চাপে কি ব্যাংকে এই ধরনের কাজ করেছে কিনা, এটি কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? না, আপনি জানেন যে লাস্ট ইলেকশনটা কিন্তু হয়েছে একতরফা, একমাত্র আওয়ামী লীগই হলো এখানে পার্টিসিপেট করেছে এবং জাতীয় পার্টির নামমাত্র কিছু প্রার্থী ছিল, কিন্তু সেটি আসলে আমরা সবাই জানি যে বাস্তবতা কি ঘটেছে এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে 5 আগস্ট ঘটনা ঘটেছে। সো এখানে আমার যেটি মনে হয় যে এই বিষয়টা মানে রাজনৈতিক হয়তো নিজেরাই এটা সেলফ সেন্সর করেই হয়তো দেয় নাই যে না এই সরকারই তো ক্ষমতায় আসবে, এরাই তো এই ইলেকশন করতেছে। সো আমার যেটি মনে হয়, কারণ ধরে ধরে যদি করতো, আর আপনাকে এখানে একটি বিষয় বলে রাখি, সাধারণভাবে কিন্তু প্রভাবশালী যারা রাজনৈতিক নেতা এদের কাছে কিন্তু ইলেকশনকে কেন্দ্র করে ব্যাংকগুলা ঋণ আদায় করে থাকে অন্যান্য সময়ে। কারণ কি ওই সময় তার একটা প্রেশার থাকে যে না আমার যদি ঋণ না পরিশোধ করি আমি নির্বাচনে অংশ নিতে পারবো না। সো সে কিন্তু ইলেকশনের আগে আগে সবসময় দেখবেন যে প্রচুর রিশিডিউল হয় লোন এবং আদায়ও হয়। তো এবার সেটি করে নাই। বাংলাদেশ ব্যাংক একটি ক্ষেত্রে এটাও বলেছে যে যদি ব্যাংক এই উদাসীনতা না দেখাইতো, মানে তাকে যদি প্রপারলি রিপোর্ট করতো, তাহলে কিন্তু সে দৌড়ায় আসতো। কারণ তার সিআইবি খারাপ হলে তো অবশ্যই সে ব্যাংকের কাছে আসতো যে ভাই আমার যে কোনো আমি কিছু টাকা দিচ্ছি কিংবা আমাকে একটু ওয়েভার দাও বা যে কোনো একটা প্রক্রিয়ায় সে কিন্তু আসতো, কিন্তু তার কিন্তু আসারই প্রয়োজন হয়নি যেহেতু ব্যাংক প্রপার রিপোর্ট করেনি। রনি, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে ঋণ খেলাপি হলে কি ব্যাংকের পরিচালক হওয়া যায়? না, পরিচালক হওয়ার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ নেতা বেঙ্গল ব্যাংকের পরিচালক কিভাবে হলেন? এটি উনি আসলে যখন পরিচালক হয়েছিলেন তখন হয়তো খেলাপি ছিলেন না। উনি খেলাপি হয়েছেন লাস্ট অক্টোবরে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী। তো লাস্ট অক্টোবরে খেলাপি হলে সঙ্গে সঙ্গে কিন্তু সেটা জানাতে হয় যে হ্যাঁ কোনো পরিচালক খেলাপি হয়েছে। তো এই রিপোর্টটাও সাউথ ইস্ট ব্যাংক করেনি, যে কারণে বাংলাদেশ ব্যাংক কিন্তু এই বিষয়টাও বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে এসছে যে হ্যাঁ তাকে তথ্য গোপন করে তাকে বেঙ্গল ব্যাংকের পরিচালক হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এখন তার গাড়িও আছে দুটি। এটি আসলে এটি যেটা আপনি বলছেন সেটা হলো সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যানের বিষয়টা। সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আলমগীর কবির সাহেব। উনি কিন্তু টানা 20 বছর চেয়ারম্যান ছিলেন, যেটি অনেকটা নিয়ম ভায়োলেশন করেই উনি চেয়ারম্যান হয়েছিলেন। সরি, মানে এতদিন আসলে একজন চেয়ারম্যান থাকার কথা না। সাধারণভাবে ব্যাংকগুলোতে বেস্ট প্র্যাকটিস যেটা সেটি হলো যে ধরেন 1 বছর বা 2 টার্ম এরকম পর পর একজন করে চেয়ারম্যান চেঞ্জ হন। কিন্তু আমরা জানি যে কয়েকটি ব্যাংকে দীর্ঘদিন ধরে একই ব্যক্তি চেয়ারম্যান ছিলেন। মানে একই ব্যক্তি চেয়ারম্যান থাকার কারণে এটা যে আসলে পাবলিক মানি ডিল করে ব্যাংক, সেটা কিন্তু এই সব ব্যাংকগুলো অনেক ক্ষেত্রে ভুলে গিয়েছিল। মানে সেটি তার মালিকানাধীন প্রতিষ্ঠানের মতোই সে ব্যবহার করেছে। তো সাউথ ইস্ট ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে যেটি এসেছে যে 2 জন উনি আসলে চেয়ারম্যান হয়ে সাধারণভাবে একটি গাড়ি ব্যবহার করতে পারেন, কিন্তু উনি 2টি গাড়ি ব্যবহার করতেন। এবং খুবই ইন্টারেস্টিং বিষয় হলো সরকার পতনের পরে উনি কিন্তু চেয়ারম্যানশিপ হারিয়েছেন। তো চেয়ারম্যানশিপ হারালেও উনি এখনও ডিরেক্টর আছেন ব্যাংকের, কিন্তু কোনো ডিরেক্টর কিন্তু ব্যাংকের গাড়ি ইউজ করতে পারেন না বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী। তো দেখা গেছে ওনার সেই গাড়ি এখনও উনি ফেরত দেন নাই। গত 29 অক্টোবর উনি চেয়ারম্যানশিপ হারিয়েছেন। এরপরে এখনও 4 মাসের বেশি সময় ধরে উনি এখনও ব্যাংকের গাড়ি ব্যবহার করছেন। যেই ব্যাংক নিয়ে এতগুলো অভিযোগ, সেই ব্যাংকের কর্তৃপক্ষের সঙ্গে আপনার নিশ্চয়ই কথা হয়েছে, তারা কি বলছেন? হ্যাঁ, এটি তারাও আসলে অবাক, কারণ ব্যাংক সাধারণত একজন চেয়ারম্যান মানে কিন্তু একজন ওই ব্যাংকের সম্মানিত একজন ব্যক্তি। এখন ধরুন এটা নিয়ম উনি জানেন, নিশ্চয়ই জানেন, যেহেতু এতদিন চেয়ারম্যান ছিলেন বা ব্যাংকের ডিরেক্টর। এখন ব্যাংক ইতিমধ্যে তাকে একটি চিঠি দিয়েছে গত সপ্তাহে। আমরা যেটি জেনেছি যে গত সপ্তাহে ব্যাংক চিঠি দিয়ে গাড়ি 2টা ফেরত দেওয়ার জন্য বলেছে। তো আমি কনসার্ন কর্মকর্তাদের সঙ্গে 2-1জনের সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন যে এটা আসলে খুবই দুঃখজনক, কারণ একজন চেয়ারম্যান ছিলেন, তাকে আসলে ব্যাংক থেকে চিঠি দিয়ে গাড়ি ফেরত আনতে হবে। সাধারণভাবে যেটি ঘটে, যেদিন চেয়ারম্যানশিপ চলে যায় ওই দিনই উনি গাড়ি আর ব্যাংকে রেখে চলে আসেন বোর্ড মিটিংয়ের পরে। আর ঋণ খেলাপির তথ্য গোপন রাখার বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে। হ্যাঁ, এটি তো আমরা বললামই যে আরও মানে এই 4 জন ছাড়াও যেমন কেয়া গ্রুপের এখানে এই ব্যাংকে সবচেয়ে বড় পার্টি সম্ভবত কেয়া গ্রুপ, প্রায় 2000 কোটি টাকার লোন কিছুদিন আগে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কেয়া গ্রুপ রিসেন্ট বন্ধ হয়ে গেছে। তো তারা ঋণ খেলাপি হয়ে গেছে বেশ আগেই। বাংলাদেশ ব্যাংক এটি বলেছে যে বেশ আগেই তার ঋণ খেলাপি হওয়ার পরেও
এই তথ্যটাও ব্যাংক গোপন রেখেছিল, রেখে তাকে বরঞ্চ নতুন করে বেশ কিছু সুবিধা দেওয়া হয়েছে। এরকম আরও বেশ কয়েকটা প্রতিষ্ঠানের বিষয়ে এখানে এসছে যে তাদেরকে আসলে একটা হলো দেশবন্ধু, তারপর এরকম বেশ কয়েকটা প্রতিষ্ঠান যেটি বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অবজারভেশন হলো যে এদের প্রপার রিপোর্ট করা হয়নি। তো এখানে একটি বিষয় বলে রাখি যে প্রপার রিপোর্ট না করার কিন্তু দুইটা কারণ থাকে। একটা হলো যে ওই গ্রাহককে সুবিধা দেওয়া, আরেকটা হলো যদি ব্যাংক ধরুন 100 টাকার ঋণ, এখন তার 20 টাকা খেলাপি, কিন্তু সে অনেক ক্ষেত্রে 10 টাকা খেলাপি দেখায়। এটার কারণ কি? এটার মূল কারণ হলো কারণ 20 টাকা খেলাপি দেখালে কিন্তু ওই 20 টাকার এগেনস্টে তাকে প্রভিশনিং করতে হয়। প্রভিশনিং হলো প্রফিট থেকে প্রভিশনিং করতে হয়। প্রভিশনিং করলে তার তো লোকসান হয়ে মানে তার লাভ কমে যায়। তখন এই যে ডিভিডেন্ড দিতে পারে না ব্যাংক, বাংলাদেশ ব্যাংক ডিভিডেন্ডের একটা পলিসি আছে যে কি কোন ব্যাংক কত টাকা বা কত পার্সেন্ট লাভ করলে কি পরিমাণ ডিভিডেন্ড দিতে পারবে, এরকম একটা নীতিমালা আছে। সো ব্যাংকগুলো এই কারসাজি, বেশিরভাগ ব্যাংক কিন্তু এই কারসাজিটা করে বাংলাদেশে, যে সে তার প্রকৃত খেলাপি ঋণ না দেখিয়ে কম দেখিয়ে দেখানোর মাধ্যমে সে প্রফিট দেখায়, নেট প্রফিট দেখায়। নেট প্রফিট দেখালে সে তার শেয়ার হোল্ডারদেরকে একটা লভ্যাংশ দিতে পারে। তো এটি কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে বর্তমান এই গভর্নর আসার পরে উনি একদম প্রকাশ্যে বলেছেন যে আগামীতে আর এটা করা যাবে না। যদি খেলাপি ঋণ 35%ও হয় তারপরেও এটা করা যাবে না। আর এর ফলশ্রুতিতে নিশ্চয়ই জানেন 2023-এর ডিসেম্বরে যে খেলাপি ছিল, লাস্ট 2024-এর সেপ্টেম্বর কোয়ার্টারে যে রিপোর্ট বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হয়েছে, সেখানে দেখা গেছে যে খেলাপি ঋণ কিন্তু দ্বিগুণ হয়েছে। এই খেলাপি ঋণ যে এই সময় বেড়ে গেছে সেটা কিন্তু না, এটা আগেই প্রকৃতপক্ষেই খেলাপি ছিল, কিন্তু এতদিন এটা লুকানো ছিল, এখন এটা প্রকাশ হচ্ছে। আরেকটি বিষয় জানতে চাই যে সুদ যেরকম সুদে ব্যাংক ধার করেছে সেই তার তুলনায় হচ্ছে যে কম সুদে লিজিং দেওয়া হয়েছে, এটি কিভাবে সম্ভব? হ্যাঁ, বে লিজিং নামের একটা কোম্পানি, যেটি হলো সাউথ ইস্ট ব্যাংকের যিনি চেয়ারম্যান আলমগীর কবির, ওনার ওয়াইফ হলো বে লিজিং হলো আর্থিক প্রতিষ্ঠান এখানকার চেয়ারম্যান, এবং ওটা অনেকটা ওনাদের পরিবারের একটা আধিপত্য আছে। তো ব্যাংকের টাকা কিন্তু আসলে আমরা মালিক পক্ষ বলি, মালিক পক্ষ কিন্তু ডিপোজিটার, ইনারা হলেন পরিচালনা পর্ষদ, ঠিক না? উনি যেটা করেছেন যে ব্যাংকের টাকা এক ধরনের বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী উনি মিস ইউজ করেছেন। কারণ কি, ব্যাংক নিশ্চয়ই আমাদের রিপোর্টে বিষয়টি এসছে, সেটি হলো যে ব্যাংক ধরেন ধার করেছে 9.5% ইন্টারেস্টে, কলমানি থেকে ধার নিয়েছে। একই দিন ব্যাংক বে লিজিংকে দিয়েছে 9.25%, তার মানে 0.25% কম দিল। কিন্তু সাধারণত কিন্তু হয় কি যে ব্যাংক মানে এনবিএফআইকে সবসময় হায়ার রেটে দিয়ে থাকে, আর এটা তো কখনো হতে পারে না যে আমি যে পরিমাণ সুদে টাকা নিচ্ছি তার চেয়ে কম সুদে আমি কাউকে ধার দেব, এটাও হতে পারে না। তো এখানে যেটি ঘটেছে এটা আসলে বাংলাদেশ ব্যাংক এটা ধরেছে এবং তাদের ব্যাখ্যা তলব করেছে এই বিষয়ে, যে এটা অনৈতিক বলেছে বাংলাদেশ ব্যাংক, এটা আসলে উনি ক্ষমতার অপব্যবহার করেই এই টাকাটা দিয়েছেন, এটা বলা যেতে পারে। সাউথ ইস্ট ব্যাংকের বিরুদ্ধে কি বাংলাদেশ ব্যাংকের কোনো স্টেপ নিয়েছে কিনা সেই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। হ্যাঁ, সাউথ ইস্ট ব্যাংকের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক এই চিঠিটা দিয়েছে সার্বিক বিষয় তুলে ধরে গত 13ই জানুয়ারি, এবং ওদেরকে আগামী 12ই মার্চ পর্যন্ত সময় দিয়েছে, তার মানে 2 মাস সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক পুরা বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য। তো আমি কথা বলে যেটা জেনেছি যে বাংলাদেশ ব্যাংক ওদের ব্যাখ্যা কি দেয় এটা পাওয়ার পরে বাংলাদেশ ব্যাংক কিন্তু ওদের বিরুদ্ধে ব্যবস্থা। এমনিতে শাস্তির কোনো ব্যবস্থা আছে কিনা? কি শাস্তি হতে পারে? শাস্তি ধরেন ওনার পরিচালক পদ খেয়ে দিতে পারে। আলমগীর কবির সাহেব এখনও তো ডাইরেক্টর হিসেবে আছেন, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী তার এইসব ক্ষমতার অপব্যবহার বা এইসব অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগগুলোকে যদি বাংলাদেশ ব্যাংক যেহেতু প্রমাণই করেছে, আর উনি যদি কেন করেছেন এটার যদি প্রপার জবাব দিতে না পারেন, তাহলে বাংলাদেশ ব্যাংক তার পরিচালক পদ খেয়ে দিতে পারে। এই রাইটস বাংলাদেশ ব্যাংকের আছে। ওবায়দুল্লাহ রনি, সংবাদ পর্যালোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। দর্শক, এই ছিল আজকের সমকাল সংবাদ পর্যালোচনা। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের চোখ রাখুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো সবার আগে জানতে www.সমকাল.com চোখ রাখুন।